আজকে আমি পয়জনিং এর উপরে ভাইভা রিলেটেড কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার পয়জনিং বিষয়টার উপরে কিছু কথা বলছি। তো আমি শুরু করছি তাহলে। এখানে একটা প্রশ্ন ছিল ভাইভার যে কমন পয়জনিং সিন ইন ওয়ার্ড। আমরা যেটা সবচেয়ে বেশি হচ্ছে যে পয়জনিং আমাদের মেডিসিন ওয়ার্ডে দেখি, তার মধ্যে কমনলি যেটা আসে অর্গানোফসফেট কম্পাউন্ড, এটা সবচেয়ে বেশি দেখা যায়। তারপরে সাধারণত আমরা সিডেটিভ পয়জনিং, স্নেক বাইট এবং এরপরে করোসিভ পয়জনিং, করোসিভ মানে অ্যাসিড অ্যালকালি পয়জনিং, প্যারাকুয়েট পয়জনিং রিসেন্টলি এটা ওয়ার্ডে বেশি দেখা যাচ্ছে। প্যারাকুয়েট মানে হার্বিসাইড, যেটা ঘাস মারার জন্য কৃষিকাজে ব্যবহার হয়। এবং মিথানল পয়জনিং মানে আমরা কমনলি দেখি যে সাধারণত বিয়ে বাড়িতে বিভিন্ন যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে অনেক লোকজন এই মিথাইল অ্যালকোহল পান করার পরে অনেকের মৃত্যুবরণ হয়। আর ট্রাভেল রিলেটেড পয়জনিং মানে রাস্তাঘাটে ট্রেন বা বাসে অথবা বাস স্টেশন, ট্রেন বাস স্ট্যান্ড অথবা ট্রেন স্টেশনে, এগুলাতে হচ্ছে যে ডাবের মধ্যে, বিস্কুটের মধ্যে বিভিন্ন ভাবে হচ্ছে যে এই স্টুপিফাইং কিছু এজেন্ট খাওয়ানো হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কমন পয়জনিং সিন ইন আওয়ার ওয়ার্ড, তাহলে অর্গানোফসফেট কম্পাউন্ড এটা 1 নম্বরে আসবে। তারপরে সিডেটিভ পয়জনিং, স্নেক বাইট, করোসিভ পয়জনিং এবং রিসেন্টলি প্যারাকুয়েট পয়জনিং মেডিসিন ওয়ার্ডে বেশি দেখা যাচ্ছে। এবং মিথানল পয়জনিং বিভিন্ন অনুষ্ঠানের পরে, যেমন কোনো পূজার অনুষ্ঠানের পরে, বিয়ের অনুষ্ঠানের পরে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পরে, যেগুলাতে বেশি এই অনেক লোকজন মিলে আনন্দ ফুর্তি করার জন্য মিথানল খায়, এতে মানুষ মারা যায়। এবং ট্রাভেল রিলেটেড পয়জনিং মোটামুটি সারা বছরই আমাদের চোখে পড়ে, স্পেশালি সাধারণত ঈদ, পূজা, যখন বেশি লোকজন এক স্থান থেকে আর স্থানে যাওয়া আসা করে, তখন এই ঘটনাগুলি আমাদের চোখে বেশি পড়ে, ওয়ার্ডে বেশি আসে। এরপরে একটা প্রশ্ন ছিল যে ওপিসি পয়জনিং এটার স্মেল কেমন। স্মেল বলা হচ্ছে যে সাম মে বি আনসেন্টেড, কোনো গন্ধই নাই, while others have a fruit like smell। তাহলে বেশিরভাগেরই হচ্ছে যে কোনো আনসেন্টেড, কোনো স্মেল নাই, এবং কিছু ক্ষেত্রে ফ্রুট লাইক স্মেল পাওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে যে একটা ভাইবার প্রশ্ন যে ওপিসি পয়জনিং এর সেন্ট কেমন। সেন্ট আসলে আনসেন্টেড বেশিরভাগই, এবং কিছু সেন্ট হচ্ছে ফ্রুট লাইক স্মেল পাওয়া যায়। এরপরে একটা প্রশ্ন ছিল যে সাইন সিমটম অফ ওপিসি পয়জনিং। তো বলা হচ্ছে যে ওপিসি পয়জনিং হওয়ার কয়েক মিনিটের মধ্যে এই সাইন সিমটম ডেভেলপ করে যে কোন রুটে এবং কি এজেন্ট খেয়েছে। কেউ হয়তো মুখে খাচ্ছে, কেউ হয়তো স্কিনে এক্সপোজার হচ্ছে, কারো চোখে এক্সপোজার হচ্ছে, কেউ হয়তো হোমিসাইড করার জন্য দেখা যাচ্ছে আইভিও নিতে পারে। তাহলে এটা হচ্ছে যে তাহলে সাইন সিমটম ডেভেলপ করে কি এজেন্ট খেয়েছে এবং কোন রুটে এটা শরীরের মধ্যে প্রবেশ করেছে, এর উপর নির্ভর করে, এবং শরীরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাইন সিমটম ডেভেলপ করে। তো এই সাইন সিমটম সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে, যে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম, যেটা আমরা মেডিকেল মানে মেডিসিন ওয়ার্ডে সবচেয়ে বেশি যেটা আমরা ফেস করি। বেশিরভাগ পেশেন্টই অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম নিয়ে আমাদের ওয়ার্ডে আসে। এরপরে পেশেন্টের ইন্টারমিডিয়েট সিনড্রোম একটা সিনড্রোম নিয়ে আসে, আর একটা হচ্ছে অর্গানোফসফেট ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি, এটা নিয়েও আসে। তাহলে 3 ধরনের সিমটম নিয়ে আসতে পারে, যেটা কমনলি সবচেয়ে বেশি আসে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম, দ্বিতীয়টা আসতে পারে ইন্টারমিডিয়েট সিনড্রোম, তৃতীয়টা আসতে পারে অর্গানোফসফেট ইনডিউসড ডিলেড নিউরোপ্যাথি। তাহলে আমি এখন যেটা বলবো যে অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম বা অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিস, এটা পেশেন্ট কমনলি আমাদের কাছে কি নিয়ে ওয়ার্ডে আসে, সাইন সিমটম, কিছু মাস্কারানিক সিমটম নিয়ে আসে, কিছু নিকোটিনিক সিমটম নিয়ে আসে।
কিছু মাস্কারানিক সিমটম, কিছু নিকোটিনিক সিমটম। তাহলে যেহেতু মানুষ বেশিরভাগ পয়জনিং আমাদের ওরাল রুটে হয়, মুখের মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে প্রথম আমাদের কাছে মানুষ আসে হচ্ছে ভমিটিং, প্রফিউজ ডায়রিয়া নিয়ে। তারপরে আমাদের রেসপিরেটরি প্রবলেম হয়, বঙ্কোরিয়া এবং বঙ্কো কনস্ট্রিকশন নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে। এরপরে থার্ড আসে আমাদের হচ্ছে যে মিওসিস, পিপল কনস্ট্রিকশন এবং পিপল কনস্ট্রিকশন, ল্যাক্রিমেশন, এটা নিয়ে আসে। এরপরে পেশেন্ট ফেসিকুলেশন, প্যারালাইসিস এইসব নিয়ে আসে, এবং লাস্টে পেশেন্ট নিকোটিনিক বোথ কন্ডিশনে আছে, যেমন কোমা, সিজার, রেসপিরেটরি ডিপ্রেশন। তাহলে আমাদের কাছে পেশেন্টের কোলিনার্জিক ক্রাইসিসে বা কোরোনারিক সিনড্রোমের সিমটম গুলো হচ্ছে দুই ধরনের, একটা বেশ মাস্কারানিক এবং নিকোটিনিক ফিচার নিয়ে আসে। তাহলে প্রথম বললাম যে আমাদের মানুষ যেহেতু মুখে খায়, সেই জন্য হচ্ছে পেশেন্টের ভমিটিং এবং প্রফিউজ ডায়রিয়া। এরপরে রেসপিরেটরি সিস্টেমে বঙ্কোরিয়া, বঙ্কো কনস্ট্রিকশন মানে শ্বাসকষ্ট নিয়ে আসে। তারপরে পেশেন্টের হচ্ছে যে পিপল দেখলে আমাদের পিপল কনস্ট্রিকশন, ল্যাক্রিমেশন, ফেসিকুলেশন, সিজার, কনভালশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। অনেক সময় হাইপোটেনশন, ব্রাডিকার্ডিয়া নিয়েও আসে। তাহলে এইসব ফিচার নিয়ে আরো আছে যে স্যালাইভেশন, সোয়েটিং, এগুলা নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে। তারপরে সাইন সিমটমের পরে হচ্ছে যে একটা পেশেন্ট ওপিসি পয়জনিং নিয়ে আমাদের ওয়ার্ডে আসলে পরে আমরা কিভাবে পেশেন্টটা ম্যানেজ করি, এটা একটা ভাইবার প্রশ্ন, যে ওপিসি পয়জনিং কিভাবে ওয়ার্ডে ম্যানেজ করা হয়। তো এখানে বলা হচ্ছে যে পেশেন্ট অফ ওপিসি পয়জনিং শুড বি হসপিটালাইজড অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট আমরা কি করি। তাহলে ওপিসি পয়জনের পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজড করতে হবে। করার পরে হচ্ছে যে আমরা প্রথমে যে জিনিসগুলা করি, যে ইনিশিয়াল স্টেবিলাইজেশন অফ পেশেন্ট বাই মেইনটেইনিং রেসপিরেশন অ্যান্ড আদার ভাইটাল সাইন্স। পেশেন্টের আমরা রেসপিরেশনটা মেইনটেইনিং করি, আদার ভাইটাল সাইন্স মানে তার ব্লাড প্রেশার, পালস, এগুলো আমরা দেখি। এরপরে দ্বিতীয়ত আমরা কি করি, যে রিডাকশন অফ এক্সপোজার, এক্সপোজার কিভাবে রিডাকশন করা যায় সেটা করি, এবং পেশেন্টের অ্যাডমিনিস্ট্রেশন করি স্পেসিফিক অ্যান্টিডট, যে পয়জনিং হয়েছে তার অ্যান্টিডট আমরা ব্যবহার করি, এবং কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। তাহলে আমরা তাকে ইনিশিয়ালি পেশেন্টকে স্টেবিলাইজেশন করি, পেশেন্টের হচ্ছে রেসপিরেশন, আদার ভাইটাল সাইন, এক্সপোজার আমরা রিডাকশন করি, স্পেসিফিক অ্যান্টিডট দেই, এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দেই। এই চারটা হচ্ছে যে এইম অফ ট্রিটমেন্ট। তো এই কাজগুলো আমরা কিভাবে করি, এই কাজগুলো বলা হচ্ছে যে the airway should be cleared of excessive secretions. আমরা এয়ারওয়েটা হচ্ছে যে যে যদি এক্সেসিভ সিক্রেশন থাকে তাহলে আমরা এয়ারওয়েটা ক্লিয়ার করে দেব। এরপরে পেশেন্টের ব্রেথিং, সার্কুলেশন এটা অ্যাসেস করব। ব্রেথিং কিভাবে আমরা অ্যাসেস করি, পেশেন্টের কোনো সায়ানোসিস আছে কিনা, রেসপিরেটরি রেটটা দেখি, রেসপিরেটরি প্যাটার্ন দেখি আমরা। সার্কুলেশন অ্যাসেস করা হয় হচ্ছে যে তার পালস দেখা হয়, ব্লাড প্রেশার দেখা হয়। দেখে আমরা যদি তার রেসপিরেশনে কোনো প্রবলেম থাকে তার হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়, এবং পেশেন্টটাকে সার্কুলেশন মেইনটেইন করে আইভি, ইন্ট্রাভেনাস, তাকে অ্যাক্সিস ওপেন করে তাকে ফ্লুইড দেওয়া হয়, এবং অ্যাপ্রোপ্রিয়েট তাহলে ভাইটাল সাইন স্টেবিলাইজেশন করার পরে আমরা হচ্ছে যে ডিকন্টামিনেশন করি, অ্যাপ্রোপ্রিয়েট এক্সটার্নাল ডিকন্টামিনেশন। যদি আমরা ডাইরেক্ট আই কন্ট্যাক্ট থাকে তাহলে আমরা আই ইরিগেশন করি। এবং কিভাবে ইরিগেশন করা হয়, যে ওয়াশ আই থ্রুলি ফর অ্যাটলিস্ট 15 মিনিট উইথ নর্মাল স্যালাইন অর ওয়াটার, এবং যদি কন্ট্যাক্ট লেন্স থাকে সেটা আমরা রিমুভ করি। তাহলে চোখে যদি এরা ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় তাহলে আমরা তার কন্ট্যাক্ট যে লেন্স আছে সেটা আমরা রিমুভ করব, এবং 15 মিনিট ধরে নর্মাল স্যালাইন অথবা ওয়াটার দিয়ে আমরা ওয়াশ করব। এবং যদি কোনো পার্টিকেল লেগে থাকে, এটা হচ্ছে প্যালপিবারাল ফিশার থেকে সেটা রিমুভ করা হয়। আর যদি কারো যদি স্কিন কন্ট্যাক্ট থাকে, যদি কোনো হ্যাজার্ড পেস্টিসাইডস অথবা কেমিক্যালস, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যেটা রিমুভ ক্লথিং, আমরা কাপড় আমরা রিমুভ করে তারপরে কপিয়াস অ্যামাউন্ট অফ সোপ অ্যান্ড ওয়াটার এবং সাবান পানি দিয়ে তাকে হচ্ছে যে এটা ওয়াশ করতে হবে। তাহলে ক্লথ রিমুভ করে
কপিয়াস অ্যামাউন্ট অফ সোপ ওয়াটার দিয়ে তাকে ওয়াশ করতে হবে। এবং এরপরে হচ্ছে আমরা গ্যাস্ট্রিক লাভেজ অথবা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আমরা এটা হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আমরা অ্যাবজর্পশন কমাবো পয়জনের। অ্যাক্টিভেটেড চারকোল কিভাবে কাজ করে? অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে একটা লার্জ সারফেস এরিয়া থাকে, এটা পয়জনটাকে অ্যাবজর্পশন করে ফেলায়। অ্যাবজর্ব করলে তাহলে ফার্দার অ্যাবজর্পশন গাটে কম হয়। এরপরে হচ্ছে যে তাহলে এরপরে আমরা গ্যাস্ট্রিক লাভেজ বা অ্যাক্টিভেটেড চারকোল দেওয়ার পরে আমরা হচ্ছে যে স্পেসিফিক অ্যান্টিডট ওপিসির ক্ষেত্রে ব্যবহার করব অ্যাট্রোফিন। তাহলে অ্যাট্রোফিন আমরা ব্যবহার করি ওপিসির ক্ষেত্রে অ্যান্টিডট হিসাবে। তাহলে এই অ্যাট্রোফিনের কাজ কি বলা হচ্ছে যে অ্যাট্রোফিন রিভার্সেস অ্যাসিটাইল কোলিন ইনডিউসড বঙ্কোস্পাজম, বঙ্কোরিয়া, ব্রাডিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন। তাহলে এগুলা হচ্ছে যে অ্যাট্রোফিন রিভার্স করে দেয়, কারণ বঙ্কোস্পাজম, বঙ্কোরিয়া, হার্ট রেট কম থাকে, ব্লাড প্রেশার কম থাকে, এগুলা ঠিক করে দেয়। তাহলে ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে অ্যাট্রোফিন কিভাবে ব্যবহার করা হচ্ছে বলছে 2 মিলিগ্রাম অ্যাট্রোফিন আইভি দেওয়া হয়। তাহলে আমাদের হাসপাতালে যেসব অ্যাট্রোফিন থাকে সেটা হচ্ছে যে 0.6 মিলিগ্রামের ইনজেকশন আমাদের ওয়ার্ডে পাওয়া যায়। তাহলে 2 মিলিগ্রাম মানে প্রায় 3টার বেশি ইনজেকশন আমরা আইভি এটা অ্যাডমিনিস্ট্রেট করি, এবং এভরি 5 to 10 মিনিট আমরা এটা হচ্ছে রিপিট করি আনটিল দ্য ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট। তাহলে অ্যাট্রোফিন দেওয়ার নিয়ম হচ্ছে 2 মিলিগ্রাম আইভি দিতে হবে, এবং এটা 5 থেকে 10 মিনিট পর পর এটা ডাবল করতে হবে যতক্ষণ পর্যন্ত ক্লিনিক্যালি পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ না হয়। এবং বলা হচ্ছে যে দ্য ফার্দার বোলাস ডোজেস শুড বি গিভেন আনটিল সিক্রেশন আর কন্ট্রোলড, স্কিন ড্রাই, ব্লাড প্রেশার অ্যাডুকুয়েট এবং হার্ট রেট মোর দ্যান 80 বিট পার মিনিট। তাহলে এইভাবে আমরা ফার্দার ডোজ আমরা দিব, দিয়ে কতক্ষণ পর্যন্ত দিব? যতক্ষণ পর্যন্ত এটা স্কিনটা ড্রাই হবে, ব্লাড প্রেশারটা অ্যাডুকুয়েট হবে এবং হার্ট রেট 80-এর বেশি হবে। আর যদি সিভিয়ার পয়জনিং হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিনের সাথে সাথে আমরা অক্সাইম ব্যবহার করি, যেটা পারিড্রক্সাইম বা অবিড্রক্সাইম নামে এটা পাওয়া যায়। এবং এই পারিডক্সিম বা অবিডক্সাইম এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে অক্সাইমগুলো রিঅ্যাক্টিভেট অ্যাসিটাইল কোলিন এস্টারেজ যে এনজাইম আছে যেটা নট আন্ডারগোয়িং এজিং, এটাকে রিঅ্যাক্টিভেট করে। তাহলে অক্সাইমটা কাজ করে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমকে রিঅ্যাক্টিভেট করে, যেটা এখন পর্যন্ত এজিং হয়নি। এখন বলা হচ্ছে যে এই পালিড্রক্সাইম বা অবিডক্সাইম এটা কিভাবে কাজ করে? এটা তো কাজ করে রিঅ্যাক্টিভেট করে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমকে, করার পরে এটা প্রিভেন্ট করে মাসেল উইকনেস, কনভালশন এবং কোমা। এগুলা হচ্ছে যে ইমপ্রুভ করে, প্রিভেন্ট করে যেন রোগীটার মাসেল উইকনেস, কনভালশন, কোমা না হয়। এবং এটা কিছু বলা হচ্ছে কিছু দিলে অনেক সময় এটা হাইপোটেনশন হয়, কিছু র্যাপিডলি যদি দেওয়া হয়। এবং রিসেন্টলি বলা হচ্ছে যে ইন্ট্রাভেনাস ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে যে রোগীর সার্ভাইভাল ইনক্রিজ করে। আর পেশেন্টের যদি ভেন্টিলেটরি সাপোর্ট লাগে তাহলে ভেন্টিলেটরি সাপোর্ট শুড বি ইনস্টিটিউটেড বিফোর দ্য পেশেন্ট ডেভেলপ রেসপিরেটরি ফেইলর। রেসপিরেটরি ফেইলর ডেভেলপ করার আগে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয়। এখন বলা হচ্ছে যে এখানে বেনজোডায়াজিপাইন ব্যবহার করা হয় পেশেন্টের যদি অ্যাজিটেশন, ফেসিকুলেশন, সিজার এইসব সমস্যা যদি থাকে তাহলে বেনজোডায়াজিপাইন ব্যবহার করা হয়। বলা হচ্ছে যে অ্যাকিউট কোলিনার্জিক ফেজ ইউজুয়ালি লাস্ট 48 to 72 hours with most patient requiring intensive cardiorespiratory support and monitoring। তাহলে কোলিনার্জিক ফেজ সাধারণত 2 থেকে 3 দিন থাকে। তাহলে আমরা একটা ওপিসি পয়জনিং পেশেন্ট কিভাবে আমরা ম্যানেজ করব? তাহলে প্রথমে বলা হয় যে ভাইটাল সাইন স্টেবিলাইজেশন করতে হবে, রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে, তারপরে হচ্ছে তাকে ডিকন্টামিনেশন করতে হবে, তারপরে তাকে হচ্ছে স্পেসিফিক আমরা অ্যাট্রোফিন দিলাম, তারপরে হচ্ছে যে পালিড্রক্সাইম বা অবিড্রক্সাইম যারা এনজাইমকে রিঅ্যাক্টিভেট করে, এরপরে পেশেন্টের যদি কনভালশন থাকে, সিজার থাকে, তাকে বেনজোডায়াজিপাইন দেওয়া হবে। এবং সাধারণত পেশেন্টটা 2 থেকে 3 দিনের মধ্যে এই ফেজটাকে 2 থেকে 3 দিন এই অ্যাকিউট কোলিনার্জিক ফেজ
থাকে, তারপরে পেশেন্ট ভালো হয়ে যায়। এখন পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ইন পয়জনিং পেশেন্ট। পয়জনিং পেশেন্টের তাহলে মোড অফ ডেথ কি? এখানে বলা হচ্ছে সিজার্স, কমপ্লেক্স ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস আর রেসপিরেটরি ফেইলর। সাধারণত এই তিনটা কারণে অপিসি পয়জনিং রোগী মারা যায়, যেটা সিজার্স, কমপ্লেক্স ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস এবং রেসপিরেটরি ফেইলর। এখানে যেটা আমি বললাম যে একটা ওপিসি পয়জনের পেশেন্ট তিন ভাবে প্রেজেন্ট হতে পারে। একটা অ্যাকিউট কোলিনার্জিক সিনড্রোম, দ্বিতীয়টা বলেছিলাম ইন্টারমিডিয়েট সিনড্রোম। তো বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট সিনড্রোম সাধারণত এই পয়জনিং এক্সপোজার হওয়ার 1 থেকে 4 দিন পরে এটা ডেভেলপ করে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট কুলিনারিক সিনড্রোম ভালো হওয়ার পরেও ডেভেলপ করে। তাহলে এটা কখন ডেভেলপ করে? ইন্টারমিডিয়েট সিনড্রোম, অ্যাকিউট কুলিনার্জিক সিনড্রোম এটা রিজলিউশন হওয়ার পরেও ডেভেলপ করতে পারে, আবার 1 থেকে 4 দিন পরেও এটা এক্সপোজার হওয়ার পরেও ডেভেলপ করতে পারে। এটা হইলে পারে সাধারণত এটা 20% পেশেন্টের ক্ষেত্রে হয়, যেটা সাধারণত মাসেল উইকনেস হয়। প্রথমে অকুলার মাসেল, তারপরে হেড নেকের মাসেল, তারপরে লিম্বস এবং রেসপিরেটরি মাসেল ইনভলভ হয়। তাহলে হেড নেকের মাসেল, আইয়ের মাসেল, লিম্বের মাসেল এবং লাস্টে রেসপিরেটরি মাসেল এটা উইকনেস হয়ে যায়। না, উইকনেস হলে পরে রেসপিরেটরি ফেইলিওর হয়। এই জন্য এই পেশেন্টকে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে এখানে, ইনক্লুডিং মেনটেনেন্স অফ দ্য এয়ারওয়ে এবং ভেন্টিলেশন। তাহলে রেসপিরেটরি সাপোর্টই হচ্ছে মেইন চিকিৎসা। আর 3 নম্বর হচ্ছে যে প্রেজেন্টেশন ওপিসি পয়জনিং এর অর্গানোফসফেট ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি। সাধারণত অর্গানোফসফরাস পয়জনিং হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে এই অর্গানোফসফেট ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি ডেভেলপ করে। এখানে সাধারণত সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি ডেভেলপ করে এবং মাইলিনেটেড এবং লং ফাইবার এফেক্টেড হয়। তো হইলে নরমালি নিউরোলজিক্যাল যে সাইন সিমটম গুলো আসে নিউরোপ্যাথি, সেটা এখানে মাসেল ক্র্যাম্প, নার্ভনেস, প্যারাস্থেশিয়া, ফেসিড প্যারালাইসিস, ফুড ড্রপ, রেস্ট ড্রপ, এগুলা নিয়ে পেশেন্টটা আমাদের ওয়ার্ডে আসে। তাহলে একটা পেশেন্ট যদি ওপিসি পয়জনিং এর 2 থেকে 3 সপ্তাহ পরে আমাদের ওয়ার্ডে আসে এবং তার যদি এরকম প্যারাস্থেশিয়া, নার্ভনেস, প্যারালাইসিস, ফুড ড্রপ, রিস্ট ড্রপ যদি আমাদের কাছে আসে এবং পয়জনিং এর হিস্ট্রি 2-3 সপ্তাহ আগে আসে, তাহলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে এটা অর্গানোফসফেট ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি। ইনিশিয়ালি টেন্ডন রিফ্লেক্সটা রিডিউসড আর অ্যাবসেন্ট থাকে এবং এই ক্ষেত্রে বলছে যে এর কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, এখানে রেগুলার ফিজিওথেরাপি দিতে হবে। এরপরে একটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ অ্যাট্রোফিনাইজেশন, মানে অপিসি পয়জনিং এর রোগীকে অ্যাট্রোফিন দিলে, যেটা বললাম যে 2 মিলিগ্রাম আইভি অ্যাট্রোফিন দেওয়া হয় বলাস ডোজ। সাধারণত আমাদের মেডিকেলে অ্যাট্রোফিন ইনজেকশন 0.6 মিলিগ্রাম 0.6 মিলিগ্রামের একটা করে ইনজেকশন পাওয়া যায়। তাহলে এর হচ্ছে 2 মিলিগ্রাম দিতে গেলে প্রায় 3টা বা তার বেশি করে ইনজেকশন দিতে হবে এবং 5 থেকে 10 মিনিট পর পর এটা ডাবল করতে হবে যতক্ষণ পর্যন্ত অ্যাট্রোফিনাইজেশন না হবে। তাহলে অ্যাট্রোফিনাইজেশন কাকে বলে? যদি কোনো পেশেন্টের মাইড্রিয়াসিস মানে কনস্ট্রিক্টেড পিপুলটা যদি ডাইলেটেড হয়ে যায়, পেশেন্টের হার্ট রেট কম ছিল সেটা যদি ট্রাকিকার্ডিয়া হয়ে যায়, পেশেন্টের যে ফ্লাশিং হয় এবং পেশেন্টের যে তার স্যালাইভেশন ছিল, ল্যাক্রিমেশন ছিল, সেগুলো যদি ড্রাই হয়ে যায়, অ্যানহাইড্রোসিস যদি হয়ে যায়, পেশেন্টের বঙ্কো কনস্ট্রিকশন ছিল, বঙ্কো ডাইলেটেশন হয়ে যায়, ব্লাড প্রেশার যদি অ্যাডিকুয়েট হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো যদি আবার স্বাভাবিক হয়ে যায় তখন তাকে অ্যাট্রোফিনাইজেশন বলা হয়। তাহলে কনস্ট্রিক্টেড পিপল সেটা ডাইলেটেড হয়ে যাবে, তারপরে পালস যেটা কম ছিল সেটা 80-র বেশি হয়ে যাবে, ব্লাড প্রেশার যেটা কম ছিল সেটা অ্যাডিকুয়েট হয়ে যাবে, বডির যে সিক্রেশন গুলো ছিল সেই সিক্রেশন গুলো কমে যায়, ড্রাই হয়ে যাবে, বঙ্কো কনস্ট্রিকশন হলে সেটা সেটা ডাইলেটেশন হয়ে যাবে। তাহলে এগুলা থাকলে এগুলাকে বলা হয় অ্যাট্রোফিনাইজেশন। এখন
একটা প্রশ্ন ছিল যে যে অনেক প্রশ্নই ছিল যে স্নেক বাইটের ম্যানেজমেন্ট, যদি কোনো পয়জনাস স্নেক বাইট আমাদের ওয়ার্ডে যদি আসে তাহলে পরে আমরা কিভাবে ম্যানেজ করব। তো এখন বলা হচ্ছে যে পয়জনিং পেশেন্ট যদি মানে স্নেক বাইটের পেশেন্ট যদি আমাদের মেডিসিন ওয়ার্ডে আসে তাহলে আমরা কি করব। তাহলে বলছে যে রিকমেন্ডেড ফার্স্ট এইড মেথড, আমরা ফার্স্ট এইড মেথড কি করতে পারি। বলছে বিফোর রিচিং এনি হেলথ ফেসিলিটিস বাই দ্য ভিকটিম হিমসেলফ অর হারসেলফ, যদি হেলথ ফেসিলিটিস মানে হাসপাতালে আসার আগেই আমরা কি করতে পারি, তাহলে বলতে হবে যে প্রথমে এরা ভিকটিম হাসপাতালে পৌঁছানোর আগেই আমরা কি করতে পারি। তাহলে রিঅ্যাসুরেন্স, তাহলে রিঅ্যাসিওর দ্য ভিকটিম হু মে বি ভেরি অ্যাংশাস, যে রিঅ্যাসিওর করতে হবে যে অ্যাংশাস থাকে। তার দ্বিতীয় কথা বলছে যে ইমমবিলাইজ দ্য বিটেন লিম উইথ এ স্প্লিন্ট অর স্লিং অ্যাজ প্র্যাকটিস ইন ফ্র্যাকচার অফ লং বোন, তাহলে ইমমবিলাইজ করে রাখতে হবে একটা বিটেন লিমকে ইমমবিলাইজ করে রাখতে হবে স্প্লিন্ট অথবা সিলিং দিয়ে। আর ইফ দ্য বাইট ইজ লোয়ার লিম ডো নট ওয়ার্ক, তাহলে হাঁটবে না যদি পায়ে হয়। ইফ দ্য বাইট ইজ আপার লিম ডো নট মুভ, উপরে হাতে হলে আপার লিম্বে হলে পারে সে লিম নাড়াবে না। Ideal is to provide pressure immobilization, which is especially helpful for venomous cobra and crate bite. Cobra এবং crate bite হইলে পারে তাহলে প্রোভাইড প্রেশার ইমমবিলাইজেশন। তাহলে হেলথ ফেসিলিটিস এ যাওয়ার আগে একটা ভিকটিম কি করতে পারে, তাকে রিঅ্যাসিওর করতে হবে, তার বিটেন পার্টটাকে ইমমবিলাইজ করতে হবে। যদি আপার লিম্ব হয় হাত নাড়াবে না, লোয়ার লিম্ব হলে সে হাঁটবে না, এবং তাকে স্পেশাল ইমমবিলাইজ করা যাবে যদি স্পেশালি যদি ভেনোমাস কোবরা এবং ক্রেট বাইট যদি হয়। তাহলে পেশেন্টটা যদি হেলথ ফ্যাসিলিটিতে চলে আসে, তাহলে একটা সাপ কাটা রোগী যদি হাসপাতালে চলে আসে তখন আমরা কি করব। তখন হচ্ছে র্যাপিড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রিসাসিটেশন। পেশেন্টকে র্যাপিড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং রিসাসিটেশন করতে হবে। সব জায়গায় একই কথা, যে এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন, আমরা পেশেন্টের এয়ারওয়েটা মেনটেন ক্লিয়ার এয়ারওয়ে বাই প্রপার এক্সামিনেশন ক্লিনিং দ্য মাউথ অ্যান্ড ফ্যারিংস। তাহলে এয়ারওয়েটা আমরা ক্লিয়ার করব, কোনো সিক্রেশন থাকলে সেটা আমরা রিমুভ করে দেব, মাউথ এবং ফ্যারিংসটাকে ক্লিয়ার করে দেব। এবং পেশেন্টের আমরা ব্রেথিংটা আমরা দেখব, যে অবজার্ভ করব চেস্ট মুভমেন্ট, রেসপিরেটরি রেট, সায়ানোসিস, এরকম যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা তাকে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করব, সাপোর্ট বাই মাউথ ব্রিথিং। আর পেশেন্টের সার্কুলেশন, তাহলে সার্কুলেশন আমরা কিভাবে অ্যাসেস করব, তার পালস দেখব, ব্লাড প্রেশার দেখব, এবং সাপোর্টেড আইভি ফ্লুইড। তাহলে প্রথমে একটা রোগী যদি হেলথ ফ্যাসিলিটি সাফ করা, তাহলে এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন, এবিসি এটা আমরা ম্যানেজমেন্ট করব। করার পরে আমরা ট্রিটমেন্টের আমরা 4টা অপশন এখানে বলা হয়েছে, যে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাকে টিটেনাস প্রোফাইল্যাক্সিস দিতে হবে, অ্যান্টিভেনম দিতে হবে, এবং অ্যাডিশনাল ট্রিটমেন্ট। তাহলে 4টা কথা বলা হয়েছে, যে অ্যান্টিবায়োটিক্স, টিটেনাস প্রোফাইল্যাক্সিস, অ্যান্টিভেনম অ্যান্ড অ্যাডিশনাল ট্রিটমেন্ট। আমরা এখানে ভাই একটা প্রশ্ন করা হয় যে ইন্ডিকেশনস আর ক্রাইটেরিয়া ফর ইউজিং পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, আমরা অ্যান্টিভেনম কাকে দিব। তাহলে যদি নিউরোটক্সিক যদি সায়েন্স থাকে, নিউরোটক্সিক সায়েন্স কি, টসিস, যদি আইলিডটা যদি ড্রপিং হয়ে থাকে তাহলে টসিস এটাকে বলে, যে আইলিডটা যদি ড্রপিং থাকে সেটা টসিস, আইলিডটা পড়ে আছে, এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া, তাই সে চোখ কোনো দিকে মুভমেন্ট করতে পারছে না, ব্রকেন নেক সাইন, সে ঘাড়টা সোজা করে রাখতে পারছে না, নেজাল ভয়েস, সে কথা ঠিক মতো বলতে পারছে না, এবং রেসপিরেটরি ডিফিকাল্টি, তার শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে এইটা হচ্ছে নিউরোটক্সিক ফিচার। যদি এই ফিচার গুলা থাকে তাহলে আমরা হচ্ছে তাকে অ্যান্টিভেনম দিব। টসিস, এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া, ব্রকেন নেক সাইন, নেজাল ভয়েস, রেসপিরেটরি ডিফিকাল্টি, এবং যে জায়গাতে সাপ কেটেছে র্যাপিড এক্সটেনশন অফ লোকাল সোয়েলিং, তাকে বলে যে মোর দেন হাফ অফ দ্য বিটেন লিম যদি র্যাপিড সোয়েলিং হয়ে যায় সেই ক্ষেত্রেও তাকে অ্যান্টিভেনম দিতে হবে।
আরো আছে ইন্ডিকেশন, বলছে অ্যাকিউট রেনাল ফেইলিউর নট ডিউ টু স্নেক সি স্নেক, তাহলে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস, অ্যাবনর্মালিটিস, ব্লিডিং অ্যাবনর্মালিটিস, হিমোগ্লোবিন ইউরিয়া, মায়োগ্লোবিন ইউরিয়া নট ডিউ টু সি স্নেকস। তাহলে এখানে মোটামুটি 5টা হেডলাইনে বলা হলো যে অ্যান্টিভেনাম দেওয়ার ইন্ডিকেশন। একটা নিউরোটক্সিক সাইন যদি থাকে, তারপরে বলা হলো যে র্যাপিড এক্সটেনশন অফ দ্য লোকাল সোয়েলিং, যেখানে স্নেক বাইট হয়েছে। 3 নম্বরে বলা হচ্ছে যদি অ্যাকিউট রেনাল ফেইলিউর থাকে। 4 নম্বরে বলা হচ্ছে কারো যদি কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটিস থাকে। 5 নম্বরে বলা হচ্ছে যে তার ব্লিডিং অ্যাবনর্মালিটিস যদি থাকে, হিমোগ্লোবিন ইউরিয়া, মায়োগ্লোবিন ইউরিয়া যদি থাকে, নট ডিউ টু সি স্নেকস। তাহলে সেই ক্ষেত্রে এগুলাতে আমরা অ্যান্টিভেনম দিব। তাহলে অ্যান্টিভেনাম দেওয়ার নিয়ম কি? অ্যান্টিভেনাম দেওয়ার নিয়ম হচ্ছে যে ইজ ডোজ কনসিস্ট অফ 10 vial of polyvalent antivenom irrespective of age and sex of the victim। সেটা এজ ছোট হোক, বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবার একই ডোজ 10 ভায়াল এখানে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়া হয়। তাহলে এখানে দেওয়ার নিয়ম হচ্ছে যে 10টা ভায়ালকে, প্রতিটা ভায়াল আবার 10 ml ডিস্টিল ওয়াটার দিয়ে ডাইলুট করা হয়। তাহলে টোটাল দেওয়া হয় 10 ভায়াল। প্রত্যেক ভায়াল আবার 10 ml ডিস্টিল ওয়াটার দিয়ে এটা ডাইলুট করা হয়। করে তাহলে 10 × 100 ml হলো। এরই সাথে আরো 100 ml ফ্লুইড, এটা নর্মাল স্যালাইন অথবা ডেক্সট্রোজ ওয়াটার অথবা নর্মাল স্যালাইন দিয়ে এটা আরো 100 ml, তাহলে মোট 200 ml। তাহলে 100 ml 10 ভায়াল, এর সাথে 100 ml হচ্ছে স্যালাইন অথবা ডেক্সট্রোজ ওয়াটারের সাথে মিশিয়ে আমরা প্রতি মিনিটে 60 থেকে 70 ড্রপ করে প্রতি মিনিটে দিব। সাধারণত 40 থেকে 60 মিনিটের মধ্যে এটা দেওয়া হয়। তাহলে বলা হলো যে 10 ভায়াল পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়া হয়, যেটা বয়স ছোট হোক, বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবার একই ডোজ। এবং 10 ভায়াল 10 × 100 ml করা হয় ডিস্টিল ওয়াটারের সাথে এটা ডাইলুট করে। এরপরে এটা আবার 100 ml নর্মাল স্যালাইন অথবা ডেক্সট্রোজ এর সাথে মিশিয়ে টোটাল 200 ml এটা 40 থেকে 60 মিনিটে প্রতি মিনিটে 60 থেকে 70 ড্রপ করে দেওয়া হয়। এটা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়ার নিয়ম। এখানে বলা হচ্ছে যে অনেক সময় এই অ্যান্টিভেনম দেওয়ার ফলে কিছু রিয়াকশন হয়, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়। অ্যানাফাইল্যাকটিক সব ক্ষেত্রে যেভাবে ম্যানেজ করা হয়, স্টপ দ্য মেডিকেশন। অ্যান্টিভেনমটা যদি কোনো রিয়াকশন হয় অ্যানাফাইল্যাকটিক, তাহলে অ্যান্টিভেনম বন্ধ রাখতে হবে এবং তাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে এবং হাইড্রোকর্টিসন ইনজেকশন দিয়ে এটাকে ম্যানেজ করতে হয়। এবং অ্যাডিশনাল ট্রিটমেন্ট বলা হচ্ছে যে নিওস্টিগমিন অ্যাট্রোপিনের একটা কম্বিনেশন দেওয়া হয়, যে ক্ষেত্রে নিউরোটক্সিক ফিচারের ক্ষেত্রেই শুধু দেওয়া হয়। কারো যদি নিউরোটক্সিক ফিচার থাকে তাহলে অ্যাডিশনাল ট্রিটমেন্ট হিসাবে নিওস্টিগমিন এবং অ্যাট্রোপিনের কম্বিনেশন দেওয়া হয়। এখানে বলা হচ্ছে যে অ্যাট্রোপিন 15 মাইক্রোগ্রাম পার কেজি আইভি ফলোড বাই নিওস্টিগমিন 50 to 100 microgram per kg subcutaneous every 4 hourly until neurotoxic feature improve। তাহলে পলিভেনম অ্যান্টিভেনামের সাথে যদি নিউরোটক্সিক ফিচার থাকে, অ্যাডিশনাল ট্রিটমেন্ট হিসাবে নিওস্টিগমিন এবং অ্যাট্রোপিনের কম্বিনেশন দেওয়া হয়। এখন বলা হচ্ছে যে রেসপিরেটরি সাপোর্ট, যদি ইন কেস অফ নিউরোটক্সিক এনভেনমিং উইথ বালবার অ্যান্ড রেসপিরেটরি প্যারালাইসিস, অ্যান্টিভেনম cannot upon the early। আমরা যদি কোনো পেশেন্টের নিউরোটক্সিক পয়জনিং হয় এবং বালবার এবং রেসপিরেটরি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে তাকে রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে এবং আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়া হয় সেই ক্ষেত্রে। আর কোনো পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, তাকে ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করা হয়। তাহলে রেসপিরেটরি সাপোর্ট নিউরোটক্সিক পয়জনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন যদি প্রয়োজন পড়ে দেওয়া হয়, আর কারো যদি কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে সেই ক্ষেত্রে ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করা হয়।
এখন বলা হচ্ছে যে ট্রিটমেন্ট অফ বিটেন পার্ট, আমাদের যেখানে পয়জনাস স্নেক বাইট হয়েছে তাহলে কি করতে হবে, আগেই বলেছি যে এলিভেশন অফ লিম উইথ রেস্ট, তাহলে বিটেন পার্টটা এলিভেশন করে রেস্টে রাখতে হবে। আর সিম্পল ওয়াশিং উইথ অ্যান্টিসেপটিক সলিউশন অ্যান্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, especially when there is features of contamination, multiple incision. এবং ইন কেস অফ লোকাল নেক্রোসিস অ্যান্ড গ্যাংগ্রিন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাহলে বিটেন পার্টটাকে আমরা ইলিভেশন অফ লিম উইথ রেস্ট, তাকে সিম্পল ওয়াশিং উইথ অ্যান্টিসেপটিক সলিউশন, তাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং লোকাল যদি কোনো নেক্রোসিস এবং গ্যাংগ্রিন থাকে তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের সাথে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করব, যে সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট অ্যান্ড স্প্লিট সিকনেস গ্রাফটিং, স্কিন গ্রাফটিং ইজ ইন্ডিকেটেড। অনেক সময় ফ্যাসিওটমি করা হয় কম্পার্টমেন্ট সিনড্রোমের ক্ষেত্রে এবং পেশেন্টটাকে রিহ্যাবিলিটেশন করা হয়। তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তারপরে ওয়াশ অ্যান্টিসেপটিক দিয়ে, এর সাথে অ্যান্টিবায়োটিক, এর সাথে সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট, তারপরে ফ্যাসিওটমি ফর কম্পার্টমেন্ট সিনড্রোম এবং লাস্টে রিহ্যাবিলিটেশন লাগে। এখন বলা হচ্ছে যে পরীক্ষায় একটা প্রশ্ন করা হয় যে যেখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবল না, যেখানে আমাদের অ্যান্টিভেনাম নাই সেখানে আমরা কি করব। তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট হোয়েন নো অ্যান্টিবায়োটিক ইজ অ্যাভেলেবল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে this may be the situation in many parts of Bangladesh where antivenom is not supplied. যেখানে অ্যান্টিভেনম সাপ্লাই নাই সেখানে কিভাবে চিকিৎসা করা হবে। কেউ প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারি চিকিৎসা করে, তখন সে কি করবে, the following conservative treatments measures are suggested. তাহলে অক্সিজেন থেরাপি, অ্যাসিস্টেড ভেন্টিলেশন in case of neurotoxic envenoming with respiratory paralysis. It has been proved effective and has been followed by complete recovery even after being. তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা দিব কি, যেখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবল নাই সেখানে আমরা কনজারভেটিভ মেজারমেন্ট নিব, যেমন অক্সিজেন থেরাপি এবং অ্যাসিস্টেড ভেন্টিলেশন দিতে হবে নিউরোটক্সিক এনভেনমিং উইথ রেসপিরেটরি প্যারালাইসিস। তাহলে আমরা তাকে অক্সিজেন থেরাপি এবং অ্যাসিস্টেড ভেন্টিলেশন দেবো। অ্যাসিস্টেড ভেন্টিলেশন এখানে আম্বু ব্যাগ দিয়ে দেওয়া হয়, অনেক সময় মাউথ টু মাউথ ব্রিথিং এবং আম্বু ব্যাগ দিয়ে এই ভেন্টিলেশনটা দেওয়া হয় প্রত্যন্ত অঞ্চলে যেখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবল না। এখানে বলা হচ্ছে একটা প্রশ্ন আছে যে a 30 years old lady has been admitted into medicine ward with history of snake bite and she was sleeping at the floor at her house at night. What are the signs you will look for? তাহলে এখানে এরকম একটা প্রশ্ন যে তাহলে সে ফ্লোরে শুয়েছিল রাতে, তাকে তার স্নেক বাইট হয়েছে, সে মেডিসিন ওয়ার্ডে এসেছে, তাহলে কি সাইন সিমটম আমরা দেখব। তাহলে সাইন সিমটম আমরা দেখতে পারি যে একটা হচ্ছে যে লোকাল ইফেক্ট, তাহলে লোকাল অ্যান্ড সিস্টেমিক ইফেক্ট অফ এনভেনমেশন আমরা দেখব। তাহলে লোকাল ইফেক্ট মানে যে জায়গায় সাপটা কামড়িয়েছে, বাইট হয়েছে, তাহলে সেই জায়গাটা আমরা দেখব যে সেখানে জায়গাটা ব্লিস্টারিং আছে কিনা, সেখানে নেক্রোসিস আছে কিনা, সুয়েলিং আছে কিনা, সেখান থেকে কোনো ব্লিডিং বা ব্রুইজিং হচ্ছে কিনা, সেখানে কোনো ব্যথা আছে কিনা, ইরাইথিমা আছে কিনা, লোকাল আমরা এই জিনিসটা দেখব। আর সিস্টেমিক বলা হচ্ছে যে দিস ইজ নন স্পেসিফিক ইফেক্ট, আমরা দেখতে পারি যে পেশেন্টের যেটা বললাম যে হেডেক, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, পেশেন্টের কোলাপস, কনভালশন, পেশেন্ট শকে আছে কিনা, কার্ডিয়াক অ্যারেস্টে আছে কিনা, হাইপোটেনশন বা হাইপারটেনশন আছে কিনা, তার হার্ট রেট বেশি বা কম আছে কিনা। তাহলে আমরা একটা লোকাল ইফেক্ট বললাম যে ওখান থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, ইরাইথিমা আছে কিনা, সোয়েলিং আছে কিনা, ব্লিস্টার আছে কিনা, যেখানে কামড়িয়েছে সেই জায়গাটা আমরা দেখতে পারি। এবং নন স্পেসিফিক সিস্টেমিক ইফেক্টের মধ্যে
তার হেডেক, নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, তার হার্ট রেট বেশি বা কম আছে কিনা, ব্লাড প্রেশার কম বা বেশি আছে কিনা, পেশেন্টটা কোলাপস, কনভালশন, পেশেন্ট শকে আছে কিনা, তাহলে এই জিনিসটা আমরা দেখব। এবং যে জিনিসটা আমি বললাম যে স্পেসিফিক সিস্টেমিক ইফেক্ট, তার কোনো নিউরোটক্সিক ফ্লাসিড প্যারালাইসিস আছে কিনা সেটা আমরা দেখব রোগীটার। তারপরে হচ্ছে যে পেশেন্টের এক্সাইটেটরি নিউরোটক্সিসিটি আছে কিনা, তাহলে র্যাপডোমায়োলাইসিস আছে কিনা সেটা আমরা দেখব। পেশেন্টের কোনো কোয়াগুলোপ্যাথি আছে কিনা সেটা আমরা দেখব। কার্ডিওটক্সিসিটি আছে কিনা সেটা দেখব। অ্যাকিউট রেনাল কিডনি ইনজুরি আছে কিনা আমরা দেখব। যেটা নিউরোটক্সিসিটি, নিউরোটক্সিক ফ্লাসিড প্যারালাইসিস আছে কিনা সেটা দেখব। এক্সাইটেটরি নিউরোটক্সিসিটি যেটা বললাম আগে, যে পেশেন্টের ড্রপিং আছে কিনা, মানে টসিস আছে কিনা, আই বলের মুভমেন্টটা আমরা দেখব, ব্রকের নেক সাইন আছে কিনা সেটা দেখব। তারপরে র্যাপডোমিওলাইসিস আমরা দেখব, কোয়াগুলোপ্যাথি কোনো ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমরা দেখব। কার্ডিওটক্সিসিটি, তার পালস, ব্লাড প্রেশার, এটা আমরা দেখব। অ্যাকিউট কিডনি ইনজুরি, তার অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, এগুলো আছে কিনা আমরা রোগীটাকে এই সাইন সিমটম গুলা খুঁজে দেখব। এখানে একটা ছবি দেখানো হয়েছে যে বাইল্যাটারাল মাইলটসিস, দুই চোখে দেখা যাচ্ছে ড্রপিং অফ দ্য আইলিড আছে, তাহলে এটা একটা নিউরোটক্সিক ফিচার। তারপরে একটা প্রশ্ন আছে, ভাই ভাই ধরা হয়, জিজ্ঞেস করা হয় যে রাইট ডাউন দ্য সাইন্স দ্যাট উইল হেল্প ইউ টু ডিফারেন্সিয়েট ভেনোমাস ফ্রম নন ভেনোমাস বাইট অ্যাট বেড সাইড। আমরা বেড সাইডে এটা ভেনোমাস স্নেক বাইট না নন ভেনোমাস স্নেক বাইট আমরা কিভাবে বুঝতে পারবো? তাহলে তাহলে আমরা বেড সাইড টেস্ট, আমরা একটা ভেনোমাস না নন ভেনোমাস আমরা কিভাবে বুঝতে পারবো? এখানে একটা বলা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য ইউরিন। তাহলে বেড সাইডে আমরা ইউরিন দেখতে পারি, ইউরিনটা কালেকশন করে, যে হিমাচুরিয়া মে ইন্ডিকেট এ কোয়াগুলোপ্যাথি, অ্যান্ড ডার্ক ইউরিন ইজ, ডান পাশের যে কন্টেইনার আছে দেখা যাচ্ছে ডার্ক ইউরিন ইজ সাজেস্টিভ অফ মায়োগ্লোবিন ইউরিয়া হুইচ ইজ এ সাইন অফ এক্সটেন্সিভ র্যাপডোমিওলাইসিস। তাহলে আমরা যদি রোগীটার ইউরিন যদি কালেকশন করে দেখি, যদি ডার্ক ইউরিন হয় তাহলে বুঝতে হবে যে এটা মায়োগ্লোবিন ইউরিয়া হয়েছে। তাহলে মায়োগ্লোবিন ইউরিয়া হয়েছে, এটা মিনস দ্য এক্সটেন্সিভ র্যাপডোমিওলাইসিস, এটা একটা ভেনোমাস স্নেক বাইটের এটা লক্ষণ। তারপরে এখানে আর একটা টেস্ট করা হয়েছে, যে দুটা টেস্ট টিউব পাশাপাশিতে আছে, এখানে ব্লাড নেওয়া হয়েছে। দুটা টেস্ট টিউবে ব্লাড গ্লাস, এখানে বলা হচ্ছে দুটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে এটা 20 মিনিট এটা হচ্ছে যে রেখে দেওয়া হয়েছে। তো 20 মিনিট পরে যদি আমরা দেখি যে ব্লাডটা যদি ক্লট হয়ে যায় তাহলে বুঝতে হবে নেগেটিভ টেস্ট, মানে একে পয়জনাস স্নেক বাইট হয়নি। আর ক্লট যদি এটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বলে পজিটিভ টেস্ট, তাহলে কোয়াগুলোপ্যাথি প্রেজেন্ট। তাহলে এখানে বলা হচ্ছে দি প্রেজেন্স অফ কোয়াগুলোপ্যাথি is a key indicator of major envenoming for some species. And বলা হচ্ছে যে while full laboratory coagulation studies may be the ideal, the 20-minute whole blood clotting time has immersed a simple standard bedside test of coagulopathy applicable even in areas with the limited health facilities. তাহলে দুটা টেস্ট টিউবে ব্লাড নেওয়া হয়, নিয়ে 20 মিনিট রেখে দেওয়া হয়। যদি ব্লাডটা যদি ক্লট হয়ে যায় তাহলে এটা হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা ক্লট হয়ে গেছে, এটা এটা হচ্ছে যে নেগেটিভ টেস্ট, মানে নো কোয়াগুলোপ্যাথি। যদি 20 মিনিট পরও যদি ব্লাড ক্লট না হয় তাকে বলা হচ্ছে ক্লট যদি না হয় তাকে এটা বলা হচ্ছে পজিটিভ টেস্ট, মানে কোয়াগুলোপ্যাথি পজিটিভ, এটা পয়জনাস স্নেক বাইট। এটা বেড সাইডে টেস্ট, একটা ইউরিন এবং একটা ব্লাড দিয়ে করে আমরা বুঝতে পারবো যে এটা পয়জনাস স্নেক বাইট আর নট। এখানে একটা প্রশ্ন আসছে যে a woman of 20 years suspected chronic arsenicosis has come to you from the endemic zone of Bangladesh. What physical findings will you look for? Mention 2 important investigations to confirm the diagnosis, and what advice you will give to the patient.
তাহলে এখানে বলা হচ্ছে যে chronic arsenic exposure from drinking water has been reported many countries, especially India, Bangladesh. তাহলে আর্সেনিক পয়জনিং সাধারণত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চল, আরো এখানে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে, আরো কিছু অঞ্চলে বাংলাদেশে আর্সেনিক এন্ডেমিক এরিয়া আছে। তো আর্সেনিক আর্সেনিক বলা হচ্ছে লার্জ প্রপোর্শন অফ ড্রিঙ্কিং ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার হ্যাজ এ হাই আর্সেনিক কন্টেন্ট। মানে এটা ড্রিঙ্কিং ওয়াটার, যেটা গ্রাউন্ড ওয়াটার, সেটাতে আর্সেনিকের পরিমাণ বেশি থাকে। তো এখানে একটা বলা হয়েছে WHO গাইডলাইন ভ্যালু ফর আর্সেনিক কন্টেন্ট টিউবওয়েল ওয়াটার ইজ 10 মাইক্রোগ্রাম পার লিটার। তো ক্রনিক হেলথ ইফেক্ট অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক এক্সপোজার টু আর্সেনিক ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে এক্সপোজড ইন্ডিভিজুয়াল, এখানে তাহলে আর্সেনিক আমরা কোথায় পাবো? হাই কনসেন্ট্রেশন অফ আর্সেনিক প্রেজেন্ট বোন, হেয়ার এন্ড নেলস। তাহলে টিউবওয়েল ওয়াটারে, গ্রাউন্ড ওয়াটারে যদি আর্সেনিকের পরিমাণ বেশি থাকে, যে ওয়াটারটা আমরা ড্রিঙ্কিং করি মানে পান করি, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এই আর্সেনিক কনসেন্ট্রেশন শরীরের কোন কোন জিনিসে বেশি থাকে। তাহলে এখানে বলা হচ্ছে মানুষের বোন, হেয়ার এবং নেলসে আর্সেনিক বেশি থাকে। তাহলে আর্সেনিকোসের ক্রনিক আর্সেনিকোসিসের ক্লিনিক্যাল ফিচার্স কি? আমরা যেটা সচরাচর সবচেয়ে বেশি যে ফিচার্সটা আমরা দেখি, সেটা দেখি যে হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশন মানে কালো হয়ে যায়, এবং পামার এবং প্লান্টার মানে হাতের তালু এবং পায়ের যে সোল আছে সেটা হাইপার ক্যারাটোসিস হয়। এন্ড অ্যালোপেশিয়া, চুলও কমে যায়। মাল্টিপল এপিথেলিওমাস, তাহলে আমরা মূলত যে সাইনটা দেখে আমরা বলি যে হাইপার পিগমেন্টেশন বা রেইন ড্রপ পিগমেন্টেশন। তাহলে হাইপার পিগমেন্টেশন থাকতে পারে, রেইন ড্রপ পিগমেন্টেশন আমরা বলি যে রেইন ড্রপ পিগমেন্টেশন বলা হয়। এবং পাম এবং সোল হাইপার ক্যারাটোসিস থাকে। এটা দেখেই মেইনলি হচ্ছে যে আর্সেনিক ডায়াগনোসিস করা হয়। সাথে আরো মাল্টিপল সিস্টেম অফ দ্য বডি ইজ ইনভলভ, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে এটা অ্যানোরক্সিয়া, ভমিটিং, ওয়েট লস, ডায়রিয়া, ইনক্রিজ স্যালাইভেশন নিয়ে আসতে পারে। যেহেতু জিআইটি দিয়ে এটা খাওয়া হয়, সেহেতু জিআইটি তেই অ্যানোরক্সিয়া, ভমিটিং, ওয়েট লস, ডায়রিয়া, ইনক্রিজ স্যালাইভেশন নিয়ে আসে। নিউরোলজিক্যাল, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথির একটা কারণ হচ্ছে আর্সেনিক পয়জনিং, এবং এটা সেন্সরি মোটর পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। সাথে মাসেল ওয়াস্টিং ও থাকে। স্কিনের কথা বললাম আগেই যে এটা হাইপার পিগমেন্টেশন মানে কালো হয়, রেইনড্রপ পিগমেন্টেশন হয়, পাম এবং সোলে হাইপার ক্যারাটোসিস হয়। চোখে কনজাংটিভাইটিস এবং কর্নিয়াল আলসারেশন হয়, এবং এর সাথে বনে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, বোন ম্যারোতে। পেশেন্টের লো গ্রেড ফিভার, এবং আমরা অনেক সময় দেখি ভেসোস্পাজম এবং গ্যাংগ্রিন, পায়ে গ্যাংগ্রিন নিয়ে অনেকে চলে আসে। আর্সেনিক পয়জনিং এর পেশেন্ট পায়ে গ্যাংগ্রিন নিয়েও আমাদের কাছে আসে। এবং পেশেন্টের অনেক সময় জন্ডিস, হেপাটোস্পিনোমেগালি থাকে, এবং এর ক্যান্সারের সম্ভাবনা বেশি হয়ে যায়, ইনক্রিজ রিস্ক অফ ম্যালিগন্যান্সি। তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোথায় কোথায় ক্যান্সার হয়? লাং, লিভার, ব্লাডার, ইউরিনারি ব্লাডার, কিডনি, ল্যারিংস এবং লিম্ফয়েড টিস্যু। তাহলে ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে লাং, স্পেশালি লাং, লিভার, ইউরিনারি ব্লাডার, কিডনি, ল্যারিংস এবং লিম্ফয়েড টিস্যুতে এটা বেশি হয়। ট্রিটমেন্ট কি? এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক ট্রিটমেন্ট আর অফ নো বেনিফিট ইন ক্রনিক আর্সেনিক টক্সিসিটি। রিকভারি ফ্রম দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি may never be complete, so emphasis should be on prevention. তাহলে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারই হচ্ছে যে মূল চিকিৎসা। তাহলে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারই হচ্ছে মূল চিকিৎসা, এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। তাহলে মূল চিকিৎসা আর্সেনিক ফ্রি ওয়াটার ড্রিঙ্কিং, কিন্তু এর কোনো স্পেসিফিক চিকিৎসা নাই। নো বেনিফিট ফ্রম ক্রনিক আর্সেনিক টক্সিসিটি, নো স্পেসিফিক ট্রিটমেন্ট। Recovery from the peripheral neuropathy may never be complete. So
প্রিভেনশন, emphasis should be on prevention. এখানে একটা বলা হচ্ছে যে 30 years old male patient was brought unconsciousness to your ward from a railway station. একটা রোগী যদি রেলওয়ে স্টেশন থেকে আনকনসাস নিয়ে আমার মেডিসিন ওয়ার্ডে আসে, তাহলে বলছে যে রাইট 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে একটা হতে পারে যে ট্রাভেল রিলেটেড পয়জনিং এর জন্য তার এই অবস্থা হতে পারে, আর একটা হতে পারে যে তার হয়তো সেরিব্রাল ম্যালেরিয়া হইতে পারে, সেরিব্রাল অ্যাবসেস হইতে পারে, মেনিনগো এনকেফালাইটিস হইতে পারে। তাহলে এইসব কারণে হইতে পারে যে জ্বর যেটা আমরা বলি, যে একটা ট্রাভেল রিলেটেড পয়জনিং এর কারণে হইতে পারে, একটা হচ্ছে যে সেরিব্রাল ম্যালেরিয়া, তারপর সেরিব্রাল অ্যাবসেস, মেনিনগো এনকেফালাইটিস, এইসব নিয়ে আসতে পারে। আরো অনেক কারণে মানুষ আনকনসাস নিয়ে ওয়ার্ডে আসতে পারে। তাহলে এটার নেম দ্য 3 স্টুপেফাইং এজেন্টস, mention 4 clinical features that will help you to diagnose this case, ধুতুরা পয়জনিং। তাহলে এখানে বলা হচ্ছে যে যদি ট্রাভেল রিলেটেড পয়জনিং বা কমোটার্স পয়জনিং, তো বলা হচ্ছে যে ধুতুরা পয়জনিং টু আনআইডেন্টিফাইড স্টুপিফাইং এজেন্ট পার্টিকুলারলি ডিউরিং জার্নি। তাহলে ধুতুরা ওয়ান অফ দ্য স্টুপিফাইং এজেন্ট। আরো বলা হচ্ছে যে different benzodiazepines are used different food item of this purpose. তাহলে একটা ধুতুরা হলো ডায়াজিপাম, নাইট্রোজিপাম, মিডাজোলাম, বিভিন্ন বেনজোডায়াজিপাইন ও স্টুপিফাইং এজেন্ট হিসাবে ব্যবহার হয়। ডায়াজিপাম, নাইট্রোজিপাম, মিডাজোলাম, অ্যালপ্রাজোলাম, এগুলো ব্যবহার হয় বেনজোডায়াজিপাইন স্টুপিফাইং এজেন্ট হিসাবে। তো সাধারণত এটা এই পয়জনিংটা কিভাবে হয়, সাধারণত দি মিসক্রেন্ট তারা কি করে, এই জিনিস স্টুপিফাইং এজেন্টটা সাধারণত টি, বিস্কিট, ডাব ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট রোজ, বিটেল নাট, ঝালমুড়ি, এইসব জিনিসের সাথে মিশিয়ে খাওয়ায়। যে বিটেল নাট, ঝালমুড়ি, জুস, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, ডাব ওয়াটার, বিস্কিট, টি এগুলোর সাথে মিশিয়ে দেয়। যা সাধারণত ঘটে কোথায়, সাধারণত বাস, ট্রেন, লঞ্চ, রেলওয়ে স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এসব জায়গায় হয়। এবং বলা হচ্ছে যে মেজরিটি 70% অফ দ্য পিপল আর মেড স্টুপোরাস উইথ ডাব ওয়াটার, সফট ড্রিঙ্কস, টি। মেজরিটি অফ ভিকটিম ট্রাভেলস থ্রু বাস। এখানে বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ইনভেস্টিগেশন। ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ইনভেস্টিগেশন, the interesting aspect of change of pattern of poisoning happen in the nature of patients of unknown poisoning from ধুতুরা to sedative poisoning, যেটা আগে আমি বলেছি। এটা সাধারণত differentiate by the skin condition, pupil size, relatively calm patient and uneventful recovery. বলা হচ্ছে যে মেজরিটি অফ ভিকটিম ওয়ার আনকনসাস উইদিন 30 minutes of time after ingestion of offered substance and remaining or unconscious within 60 minutes because hypnotic used are absorbed quickly from the gut and rapidly to the central nervous system and made the patient stuporous. শান্ত খাওয়ার 30 মিনিটের মধ্যেই পেশেন্ট হচ্ছে যে অজ্ঞান হয়ে যায়। The patient usually brought by police in drowsy or stuporous condition. তাহলে পেশেন্টটাকে সাধারণত পুলিশ হাসপাতালে নিয়ে আসে ড্রাউজি স্টুপোরাস কন্ডিশন হিসাবে, এবং সিস্টেমিক এক্সামিনেশন ইউজুয়ালি নরমাল উইথ নো ফোকাল নিউরোলজিক্যাল সাইন। এখন ইনভেস্টিগেশন সাধারণত আমরা ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্ট,
তারপরে কিডনি ফাংশন টেস্ট এবং ইসিজি করে দেখি। বলা হচ্ছে যে পেশেন্ট কিভাবে ম্যানেজ করা হয়। দি পেশেন্ট আর ইউজুয়ালি ম্যানেজড ইন এ ভেরি বিজি medicine admission unit. Usually this type of victim does not require specific treatment. কোনো specific চিকিৎসা লাগে না। Maintenance of nutrition, fluid replacement and nursing care. তাহলে এখানে কি করা হয়, পেশেন্টের কোনো স্পেসিফিক চিকিৎসা নাই, তাকে মেইনটেনেন্স অফ নিউট্রিশন করা হয়, ফ্লুইড রিপ্লেসমেন্ট করা হয়, নার্সিং কেয়ার করা হয়। এবং বলা হচ্ছে যে ফরচুনেটলি মোস্ট অফ দ্য পেশেন্ট আর ডিসচার্জ উইথিন 24 আওয়ার্স আফটার অ্যাডমিশন uneventfully. And বলা হচ্ছে almost all patient given stomach wash as a part of general poisoning patient and which did not reveal any significant gastric aspirate. Usually almost all patients recover fully and absence of mortality among suspected induced poisoning is reassuring us. মানে বেশিরভাগ পেশেন্টই ভালো হয়ে যায়। এখানে বলা হচ্ছে যে 23 years old female student is admitted in medicine ward with injection of 50 paracetamol and half an hour back. 50 paracetamol 500 milligram is tablet, 50টা ট্যাবলেট খেয়ে আসছে। ইম্পর্ট্যান্ট টু ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন, প্যারাসিটামল পয়জনিং এর দুটা কমপ্লিকেশন হয়, একটা হচ্ছে লিভার টক্সিসিটি এবং রেনাল টক্সিসিটি, এই দুটা কমপ্লিকেশন হয়। অ্যান্ড হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল সাজেস্ট উইথ ইন্টারপ্রিটেশন, এটা আমি পরে বলছি। অ্যান্ড রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, তাহলে আমি ম্যানেজমেন্ট প্যারাসিটামলের বলছি। এখন বলা হচ্ছে যে প্যারাসিটামল is the drug most commonly used overdose in the UK. UK তে প্যারাসিটামল পয়জনিং বেশি হয়। প্যারাসিটামল কিভাবে পয়জনিং করে, যে বলা হচ্ছে যে টক্সিসিটি is caused by intermediate reactive metabolite that binds covalently to cellular proteins causing cell death. This result in hepatic and occasional renal failure. তাহলে প্যারাসিটামল পয়জনিং এ দুটা কমপ্লিকেশন হয়, হেপাটিক এবং রেনাল ফেইলর হয়। বলা হচ্ছে যে প্যারাসিটামল পয়জনিং এ সাধারণত পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে এবং এই পেশেন্টের সাধারণত নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, প্যালপিটেশন এবং পেশেন্টটার হেপাটিক অ্যান্ড রেনাল ফেইলরের ফিচার নিয়ে আমাদের কাছে আসে। তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করি, যেহেতু বলা হচ্ছে যে হেপাটিক এবং রেনাল টক্সিসিটি হয়, তাহলে আমাদের লিভার এবং রেনাল ফাংশন টেস্ট করতে হবে। তার সাথে প্রথম টাইম এবং বলা হচ্ছে যে ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ব্লাড সুগার, ইলেকট্রোলাইট, ব্লাড ল্যাকটেট এবং প্লাজমা প্যারাসিটামল লেভেল দেখে আমাদের চিকিৎসা শুরু করতে হয়। তাহলে লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এর সাথে প্লাজমা প্যারাসিটামল লেভেল দেখতে হবে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে। আমরা চিকিৎসা কিভাবে শুরু করব, এখানে বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য টাইম ইন্টারভাল অফ ইনজেকশন অ্যান্ড দ্য প্লাজমা প্যারাসিটামল লেভেল। তো বলা হচ্ছে যে গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া হয় অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে হচ্ছে যে এটা গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া হয়। এবং পেশেন্ট যদি উইথিন 1 আওয়ার্স, পেশেন্ট যদি 1 ঘন্টার মধ্যে আসে, তাহলে পরে আমরা হচ্ছে যে এবং গ্যাস্ট্রিক লাভেজ বা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দেওয়া হয় এবং অ্যান্টিডট ব্যবহার করা হয়। বলা হচ্ছে যে অ্যান্টিডট ফর প্যারাসিটামল কিভাবে কাজ করে, বলছে যে অ্যাক্ট বাই রিপ্লিনাইজিং হেপাটিক গ্লুটাথিয়ন অ্যান্ড শুড বি অ্যাডমিনিস্টার্ড অল পেশেন্ট অ্যাকিউট পয়জনিং। তাহলে প্যারাসিটামল পয়জনিং এর এটা নির্ভর করে যে ডিপেন্ড অন দ্য টাইম ইন্টারভাল প্যারাসিটামল ইনজেকশন অ্যান্ড প্লাজমা প্যারাসিটামল লেভেল। এবং প্রথমে তাকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া হয় অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া, তারপরে তাকে হচ্ছে যে অ্যান্টিডট দেওয়া হয়, অল পেশেন্টকে অ্যান্টিডট দেওয়া হয়। কি অ্যান্টিডট দেওয়া হয়, দুটো অ্যান্টিডট ব্যবহার করা হয় এখানে, এন অ্যাসিটাইলসিস্টিন আর একটা হচ্ছে মিথিওনাইন। বলছে যে
N-acetylcysteine and methionine are the antidotes which protect the liver at overdose of paracetamol poisoning. তাহলে দুটা অ্যান্টিডট ব্যবহার করা হয়, একটা N-acetylcysteine আর একটা মিথিওনাইন। তাহলে N-acetylcysteine আমরা কিভাবে ব্যবহার করব, এখানে বলা হচ্ছে যে প্রথম 15 মিনিটে 150 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট N-acetylcysteine এটা 200 ml 5% ডেক্সট্রোজের মধ্যে দিয়ে দেওয়া হয় প্রথম 15 মিনিট। তারপরের 4 ঘন্টায় 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করা 500 ml ডেক্সট্রোজের মধ্যে দেওয়া হয়। এর পরবর্তীতে 100 মিলিগ্রাম পার কেজি আইভি 1000 ml 5% ডেক্সট্রোজের মধ্যে 16 ঘন্টা ধরে দেওয়া হয়। তাহলে N-acetylcysteine ডেক্সট্রোজের সাথে প্রথম 15 মিনিট, তারপরে 4 ঘন্টা, তারপরে 16 ঘন্টায় দেওয়া হয় 5% ডেক্সট্রোজের মধ্যে দিয়ে। আর এই ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় যেভাবে অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন ম্যানেজ করা হয়, স্টপ দ্য ড্রাগ, তারপরে অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড দেওয়া হয়। আর এখানে এরপরে হচ্ছে যে বলা হচ্ছে যে অল্টারনেটিভ হিসেবে যেটা বললাম যে দুটো অ্যান্টিডোট, আর একটা ব্যবহার করা হয় মিথিওনাইন। এটা 2.5 গ্রাম ওরালি এভরি 4 আওয়ার, টোটাল 4 ডোজেস। তাহলে এটা হচ্ছে যে 2.4 গ্রাম ওরালি দেওয়া হয় 4 ঘন্টা পর পর, মোট 4টা ডোজ। এবং বলা হচ্ছে দিস মে বি লেস ইফেক্টিভ স্পেশালি আফটার ডিলেড প্রেজেন্টেশন নিয়ে আসলে পরে এটা দেওয়া হয়। আর লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়, যারা হচ্ছে যে লাইফ থ্রেটেনিং লিভার ফেইলিওর নিয়ে আসলে পারে, লিভার ট্রান্সপ্লান্টেশন শুড বি কনসিডার্ড ফর প্যারাসিটামল পয়জনিং উইথ লাইফ থ্রেটেনিং লিভার ফেইলিওর। আর বলা হচ্ছে যে if multiple injection of paracetamol have been taken place over several hours or days, সেই ক্ষেত্রেও অ্যাসিটাইলসিস্টিন এখানে দেওয়া হয়। এখন এরপরে বলা হচ্ছে যে মিথানল পয়জনিং। এখানে বলা হচ্ছে যে মিথানল পয়জনিং, তাহলে মিথানল সাধারণত কি হিসাবে ব্যবহার করা হয়, যে মিথানল সাধারণত এটা অ্যান্টিফ্রিজ হিসাবে এটা ব্যবহার করা হয় এবং কমার্শিয়ালি অ্যাভেলেবল ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট, এবং it may also be adulterant of illicitly produced alcohol। তো যেটা বললাম যে মিথাইল অ্যালকোহল সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এগুলা, অনেক লোকজন একসাথে খায়, খাওয়ার পরে অনেক মানুষ বাংলাদেশে এটা মারা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এটা খায় মানুষ। এখন এগুলার অনেকগুলা ক্লিনিক্যাল ফিচার্স আছে, যেমন এটা সিএনএস টক্সিসিটি করে, অকুলার টক্সিসিটি করে। তাহলে মিথানল কি করে? সিএনএস টক্সিসিটি, অকুলার টক্সিসিটি, রেনাল টক্সিসিটি, জিআই টক্সিসিটি এবং রেসপিরেটরি টক্সিসিটি করে। তাহলে মিথানল যদি কেউ খায় তাহলে এখান থেকে কি তৈরি হয়? তাহলে হচ্ছে যে ফর্মালডিহাইড হয় এবং ফর্মিক অ্যাসিড হয়। এবং এটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করি? তাহলে মেটাবলিজম মিথানল থেকে তৈরি হয় অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে ফর্মালডিহাইড থেকে তৈরি হয় ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড হচ্ছে টক্সিসিটি তৈরি করে। তো আমরা যদি তার অ্যান্টিডট হিসেবে ইথানল অথবা ফমেপিজল ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এনজাইমকে ইনহিবিট করে। তো ইনহিবিট করলে মিথানল আর ফর্মিক অ্যাসিডে পরিণত হতে পারে না, তখন টক্সিসিটি হয় না। তাহলে আমরা এখানে মিথানল পয়জনিং এ অ্যান্টিডট কি ব্যবহার করি? ইথানল অথবা ফমেপিজল, যেটার কাজ অ্যালকোহল ডিহাইড্রোজিনেসকে ইনহিবিট করে। তাহলে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস কে যদি ইনহিবিট করে তাহলে মিথানল ফর্মিক অ্যাসিড তৈরি হতে পারবে না, কোনো টক্সিসিটি শরীরে হবে না। এখানে কিছু ইনভেস্টিগেশন করা হয়, যেমন পেশেন্টের ইউরিয়া, ইলেকট্রোলাইটস, তার সাথে বাইকার্বনেট, গ্লুকোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালবুমিন, এগুলা ইনভেস্টিগেশন করা হয়। পেশেন্টের প্লাজমা অসমোলারিটি দেখা হয়, এখানে ইনক্রিজ অসমোলার গ্যাপ, ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ এবং মেটাবলিক অ্যাসিডোসিস হয়।
তাহলে আমরা এখানে কি ইনভেস্টিগেশন করব, যেটা যে ইউরিয়া, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্লাজমা অসমোলারিটি দেখব এখানে, এবং হচ্ছে যে ইনক্রিজ অসমোলার গ্যাপ, ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। তাহলে কি হয়, প্লাজমা অসমোলারিটি দেখতে হয় আমরা, আর দেখবো যে এখানে কি হয়, অসমোলার গ্যাপটা ইনক্রিজ হয়, অ্যানায়ন গ্যাপ ইনক্রিজ হয়, এবং মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এখানে এবিজিও দেখা হয়, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়। তাহলে এখানে ইনক্রিজ অসমোলার গ্যাপ, ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। তাহলে এটা, হ্যাঁ, এটা আমরা মেজারমেন্ট, এবং এটা অনেক সময় যে মিথাইল অ্যালকোহলের, মিথানলের কনসেন্ট্রেশনও মেজারমেন্ট করা হয়। ম্যানেজমেন্ট, এই পেশেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব? ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে দি ম্যানেজমেন্ট অফ মিথানল টক্সিসিটি কিভাবে করা হয়। প্রথমে বলা হচ্ছে যে গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন উইথিন দ্য ফার্স্ট 4 আওয়ার্স অফ ইনজেকশন। তাহলে আমরা গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন করব প্রথম 4 ঘন্টার মধ্যে। প্রথম 4 ঘন্টার মধ্যে আমরা গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন করব। তারপরে পেশেন্টটাকে হচ্ছে যে ইন্ট্রাভেনাস বাইকার্বনেট দিব ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিডোসিস। যদি পেশেন্টের অ্যাসিডোসিস থাকে তাহলে ইন্ট্রাভেনাস বাইকার্বনেট দিতে হবে। কিভাবে দিতে হবে? 100 ml অফ 8.4% সোডিয়াম বাইকার্বনেট। স্টেপ 2। স্টেপ 3 তে হচ্ছে আমরা অ্যান্টিডট দিব। ইন্ট্রাভেনাস ফমিফিজল শুড বি, এটা বলা হচ্ছে যে ইন্ট্রাভেনাস ফমিফিজল স্পেসিফিক অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ ইনহিবিটর শুড বি ইউজড আর্লি সেটিং with a bolus of 15 milligram per kg in dextrose 5% 100 ml, followed by infusion of 10 milligram per kg every 12 hours for the 48 hours, then 15 milligram per kg every 12 hours until the concentration of methanol fallen below 20 milligram per deciliter. তাহলে ইন্ট্রাভেনাস ফমেফিজল দেওয়া হয়। এটা স্পেসিফিক অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ ইনহিবিটর। 4 নম্বর স্টেপে এটা হিমোডায়ালাইসিস করা হয় ইন পেশেন্ট উইথ রিফ্র্যাক্টরি অ্যাসিডোসিস ডিসপাইট বাইকার্বনেট ফমেফিজল থেরাপি। এবং কোনো পেশেন্টের যদি ফার্স্ট লাইন পেশেন্ট উইথ মিথানল লেভেল মোর দ্যান 15 ml পার লিটার, এবং পেশেন্টকে 5 নম্বরে দেওয়া হয় 5 নম্বর স্টেপে ফলিক অ্যাসিড ইন মিথানল টক্সিসিটি promotes the metabolism of formic acid to carbon dioxide and water, এবং পেশেন্টকে পাইরিডক্সিন এবং থায়ামিন দেওয়া হয়। তাহলে পাইরিডক্সিন এবং থায়ামিন দেওয়া হয়। তাহলে এখানে মিথানল ম্যানেজমেন্টের আমরা 5টা স্টেপসের কথা বললাম। যে 1 নম্বর স্টেপ গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন উইদিন ফার্স্ট 4 আওয়ার্স অফ ইনজেকশন। তাহলে প্রথমে গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন 4 ঘন্টার মধ্যে করতে হবে। 2 নম্বর স্টেপে আমরা হচ্ছে যে পেশেন্টকে ইন্ট্রাভেনাস বাইকার্বনেট দিব যদি অ্যাসিডোসিস থাকে। মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে ইন্ট্রাভেনাস বাইকার্বনেট দিব। 3 নম্বর স্টেপে আমরা হচ্ছে যে অ্যান্টিডট দিব। ইন্ট্রাভেনাস ফমিফিজল আমরা দিব, স্পেসিফিক অ্যান্টিডট, স্পেসিফিক অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ ইনহিবিটর। 4 নম্বরে পেশেন্টের আমরা হিমোডায়ালাইসিস করব। যদি পেশেন্টের বাইকার্বনেট এবং ফমিফিজল দেওয়ার পরও যদি পেশেন্টের যদি উন্নতি না হয়, রিফ্র্যাক্টরি অ্যাসিডোসিস থাকে, তারপরে পেশেন্টের যদি মিথানল লেভেল মোর দ্যান 15 মিলিমোল পার লিটার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হিমোডায়ালাইসিস করব। 5 নম্বর পেশেন্টকে আমরা ফলিক অ্যাসিড দেব ফর মিথানল টক্সিসিটির জন্য। তাহলে যেটা ফলিনিক অ্যাসিড in methanol toxicity promotes the metabolism of formic acid. ফর্মিক অ্যাসিডটা মেটাবলিজম অফ কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার হয়। এবং এরপরে পেশেন্টকে আমরা পাইরিডক্সিন মানে ভিটামিন 6 এবং থায়ামিনও আমরা দেই। তাহলে এইভাবে আমরা 5টা স্টেপে চিকিৎসা করা হয়। এবং এরপরেও পেশেন্টকে যেহেতু ভিজুয়াল প্রবলেম থাকে,
তাহলে বলছে দি ইনটক্সিকেটেড পারসন মাস্ট বি হসপিটালাইজড, তাহলে এটা হসপিটালাইজড করতে হবে। যেহেতু অকুলার টক্সিসিটি হয় এই জন্য অপথলমোলজিস্টকে দেখাতে হবে। তারপরে যেটা বললাম যে পেশেন্টকে 4 ঘন্টার মধ্যে আসলে গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন করতে হবে। পেশেন্টের যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে পেশেন্টের অক্সিজেন ইনহেলেশন করতে হবে। পেশেন্ট যদি শকে থাকে তাকে আইভি ফ্লুইড দিতে হবে, এবং অ্যান্টিডট যেটা বললাম যে তাকে ফমিপিজল দিতে হবে। এবং এই পেশেন্টকে মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য বললাম ইন্ট্রাভেনাস সোডিয়াম ইন্ট্রাভেনাস বাইকার্বনেট দিতে হবে। এবং পেশেন্টের যদি কনভালশন থাকে তাকে বেনজোডায়াজিপাইন দিতে হবে। এবং পেশেন্টের লাস্টে যেটা বলা হলো যে হিমোডায়ালাইসিস এবং ফলিনিক অ্যাসিড দিয়ে চিকিৎসা করা হয়। তো ফলিনিক অ্যাসিড শুড বি অ্যাডমিনিস্ট্রেড এনহান্স, বলা হলো যে মেটাবলিজম অফ টক্সিক মেটাবলাইট টু ফর্মিক অ্যাসিড, এবং এখান থেকে যেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পয়জনিং এর ভাইভার প্রথম অংশ বললাম, বাকি অংশ আমি পরের ক্লাসে বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এখানে পড়াশোনা শেষ করছি।